স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। সাথে আছে আমি শামীম জাহেদি। প্রায় 2.5 বছর পর কেন্দ্রীয় ব্যাংক বাজারে ডলার ছাড়লেও কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে ডলারের দাম। বাংলাদেশ ব্যাংক বলছে আমদানি বাড়ায় ডলারের চাহিদাও বেড়েছে, ফলে ডলারের দামও কিছুটা বেড়েছে। তবে এই বৃদ্ধির ধারা বেশি দিন থাকবে না বলে মনে করছেন কেন্দ্রীয় ব্যাংক। আজ আমাদের আলোচনার বিষয় ডলারের দর। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন এবং বিআইবিএম এর মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। ডলারের দাম ধরে রাখতে প্রয়োজন অনুযায়ী বাজারে ডলার বেচাকেনা করে কেন্দ্রীয় ব্যাংক। চাহিদা বাড়ায় প্রায় 2.5 বছর পর গত মাসে 5টি ব্যাংকের কাছে 4.5 কোটি ডলার বিক্রি করে বাংলাদেশ ব্যাংক। এছাড়া এক মাসের কম সময়ে বিক্রি করা হয়েছে 28 কোটি ডলার। তবে এরপরও প্রায় প্রতিদিনই 2-1 পয়সা করে দাম বাড়ছে ডলারের। এক মাসে প্রায় 50 পয়সা বেড়ে চলতি বছর সর্বোচ্চ দাম উঠেছে ডলারের। বাংলাদেশ ব্যাংক বলছে আমদানির কারণে চাহিদা বেড়ে যাওয়ায় বাড়ছে ডলারের দাম। ক্যাপিটাল মেশিনারিজ ইম্পোর্ট থেকে শুরু করে কাঁচামাল ইম্পোর্ট এই চাহিদা বেড়েছে, এর ফলে ডলারের দামটা বাড়ছে। যাতে বেশি না বেড়ে যায় সেজন্য আমরা যথেষ্ট পরিমাণ ডলার বাজারে ছেড়েছি, কিন্তু চাহিদা এতই বেশি যে এই জন্য কিছু সামান্য হলেও বেড়েছে। বিশ্লেষকরা বলছেন আমদানি বাড়ার বিষয়টি ইতিবাচক, তবে এতে ওভার ইনভয়েসিং এর মাধ্যমে টাকা পাচার হচ্ছে কিনা তা যাচাই করার পরামর্শ তাদের। একটু দেখা দরকার। এটা হতে পারে যে এটাকে ওভার ইনভয়েসিং করে টাকাটা ইস্যু করে, অথবা আন্ডার ইনভয়েসিং করে, যেটাকে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য, যে ট্যাক্স যত কম দাম হবে ট্যাক্স কমে। ডলারের দাম নিয়ে আমদানি ও রপ্তানিকারক কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয় এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের সবসময় সজাগ থাকার পরামর্শ অর্থনীতিবিদদের। উমনহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা জনাব নুরুল আমিন এবং ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, আপনাদের কাছে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? থ্যাংক ইউ। জনাব আমিন, আপনাকে প্রথম প্রশ্ন আমি করছি যে জুলাই অক্টোবর মাসে এলসি নিষ্পত্তি বেড়েছে প্রায় 11% এবং এলসি খোলার হার বেড়েছে প্রায় 12%। এবং গত বছরের রাজনৈতিক যে সহিংসতা ছিল সেটাও এই সময় নাই। এর ফলে যে আমদানি বাড়ছে, এটা কি খুব অস্বাভাবিক মনে হচ্ছে কিনা আপনার কাছে? ধন্যবাদ। না, আমদানি বাড়াটা খুবই অস্বাভাবিক নয়, বরং আমরা মনে করি যে আমদানি অনেক কম। আচ্ছা, তাহলে আসলে ডলার কেন বাড়ছে, আর কি কারণ থাকতে পারে? ডলার বাড়ার অনেকগুলো কারণ থাকতে পারে। আমার সবগুলো কারণ যে একদম সম্পূর্ণ সত্য হবে তা নয়। আমি মনে করি কিছু ইম্পোর্ট বিল পেমেন্ট কিন্তু এই সময় বেড়েছে। ফার্টিলাইজার এবং পেট্রোলিয়াম অয়েলের কিছু ইম্পোর্ট বিল পেমেন্ট বেড়েছে। আমার মনে হয় যে ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট, যে প্রতিবেদনে যেটা দেখলেন, ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট গত কোয়ার্টারে কিন্তু 53% বেড়েছে তুলনায়। এর মধ্যে আপনি দেখছেন একজন বিশেষজ্ঞ এতে ওভার ইনভয়েসিং আছে কিনা এটা নিয়েও সন্দেহ করছেন, বাট এটা ইম্পোর্ট মেশিনারি, ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্টটা বেড়েছে। কতগুলো জিনিস কিন্তু আমাদের পার্মানেন্টলি, আপনি ধরেন আমাদের ডেট সার্ভিসিং আছে, আমাদের পদ্মা ব্রিজে কিন্তু আপনি জানেন কিনা $250 মিলিয়ন কিন্তু অ্যাডভান্স পেমেন্ট হয়েছে। আচ্ছা, বিদেশি কোম্পানিগুলো তাদের ডিভিডেন্ডগুলো বাইরে পাঠায় এজিএম এর পরে, রাইট। আর ডিসেম্বর মাসে এসে আপনি দেখেন ব্যাংকগুলো তাদের বুকস ঠিক রাখার জন্য, যেন বুকটা সারপ্লাস থাকে, ব্যালেন্স থাকে, সেসব কারণেও কিন্তু এই অ্যাকাউন্টিং এর কিছু কারণে হয়তো সামান্য কিছু ইম্প্যাক্ট হতে পারে। তবে ওভারঅল যেটা হচ্ছে যে আমাদের এক্সপোর্ট যেহেতু স্টিডি গ্রোথ 4%-এর মতো, রিমিটেন্সটা মোর অর লেস স্টেবল, নট খুব হাই গ্রোথ, রাইট। এই সব কারণে কিন্তু ডলারের একটু বাজারে টানটা পড়েছে, যেটা আপনারা দেখেছেন সেপ্টেম্বরে এটা 77.40 টাকা ছিল, এটা কিন্তু 90-92 পয়সা পর্যন্ত উঠেছে, 77.90-92। এটা আমার মনে হয় অস্বাভাবিক কিছু নয়। এটা এখনকার পরে জানুয়ারি মাসে হয়তো আরেকটু ডিমান্ডও বাড়তে পারে, কারণ আমাদের ব্যাংকিং সূত্র মতে জানুয়ারিতে কিছু এলসি পেমেন্ট একটু আছে বলে আমাদের আমরা যতটুকু জানতে পেরেছি। ধন্যবাদ জনাব আমিন। আমি আপনার কাছে ফিরে আসবো। ডক্টর চৌধুরী, আপনার কাছে জানতে চাচ্ছি যে এখন যে ডলারের দর যে বৃদ্ধি পাচ্ছে, এর ফলে আপনার কি মনে হয় যে ইনফ্লেশন বাড়বে? কারণ আমরা অধিকাংশ পণ্য আসলে আমদানি করে থাকি বাংলাদেশে, যেটা হয়। আর একই সাথে যে আন্তর্জাতিক বাজারেও কিন্তু তেলের দামও আসলে কমছে। আসলে সব কিছু মিলে আপনার কি মনে হচ্ছে আসলে? এটা তেমন খুব একটা সাবস্টেন্সিয়াল ইম্প্যাক্ট হবে বলে আমার মনে হয় না, কারণ স্টিল বাংলাদেশ ইজ হ্যাভিং ব্যালেন্স অফ পেমেন্ট সারপ্লাস। যদিও আমাদের ইদানিংকালে কারেন্ট অ্যাকাউন্ট একটু ডিক্লাইনিং, বাট আওয়ার ওভারঅল ব্যালেন্স ইজ সারপ্লাস। সুতরাং যেহেতু আমরা ফ্লোটিং এক্সচেঞ্জের ম্যানেজমেন্ট করি, সুতরাং যতক্ষণ পর্যন্ত ওভারঅল ব্যালেন্স অফ পেমেন্ট সারপ্লাস আছে ততক্ষণ পর্যন্ত আপনার শঙ্কার কোনো কারণ নেই, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, আমরা যে সমস্ত মেজর আইটেমগুলো ইম্পোর্ট করি, হ্যাঁ, তাহলে সেগুলোর কিন্তু প্রাইস ট্রেন্ড কিন্তু খুব আপরাইজিং না।
যেমন আপনার পেট্রোলিয়াম প্রোডাক্ট, তারপরে আপনি দেখছেন যে আপনার তেলের দাম, তারপর চিনির দাম, এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে আসলে এখন ডিক্লাইনিং, তো যার জন্য এটার ওই রকম অ্যাডভার্স ইম্প্যাক্ট পড়ার কোনো পসিবিলিটি আমি দেখি না। আর ইদানিং এই যে বাংলাদেশ ব্যাংক যে এই গত 2.5 বছর পর যে $45 মিলিয়ন বিক্রি করলো, তাই না, এটাও কিন্তু বাংলাদেশ ব্যাংকে বিক্রি করতে হতো না। ইন দ্য মিন টাইম যেটা হয়েছে যে আমাদের প্রত্যেকটা ব্যাংকেরই আসলে রেমিটেন্স নেটওয়ার্কটা এত ডেভেলপ করেছে, যার ফলে আমাদের দেশে কিন্তু আরেকটা জিনিস, এটা নুরুল আমিন স্যার ভালো মতো বলতে পারবেন, যে ইন্টারব্যাংক ট্রানজাকশনস কিন্তু একেবারে জিরো পর্যায়ে চলে আসছে। না, ইন্টারব্যাংক ফরেন এক্সচেঞ্জ ট্রানজাকশন, কারণ প্রত্যেকটা ব্যাংকের ইনফ্লো অফ ফরেন কারেন্সি এত ভালো নেটওয়ার্ক, যার জন্য এখন এই হঠাৎ করে বাংলাদেশ ব্যাংকের এই $45 মিলিয়ন বিক্রি করতে হতো না যদি আমাদের ইন্টারব্যাংক মার্কেটটা অ্যাক্টিভ থাকতো। ইন্টারব্যাংক মার্কেটটা যেহেতু অ্যাক্টিভ না, যার জন্য বাংলাদেশ ব্যাংক বিক্রি করতে হচ্ছে। বাংলাদেশ ব্যাংক বিক্রি করা মানে কিন্তু বাজারে একটা হইচই পড়ে যাওয়া সাধারণত, কারণ সেন্ট্রাল ব্যাংক, কারণ কখন সেন্ট্রাল ব্যাংক বাজারে আসবে। আসলে এটার মধ্যে মূল কারণটা হচ্ছে যেহেতু প্রত্যেকটা ব্যাংকের আসলে ইনফ্লো ফরেন কারেন্সি ইজ এডিকুয়েট, যার জন্য তাদের ইন্টারব্যাংক মার্কেটটা অত অ্যাক্টিভ না বলি ওরা দে হ্যাভ অ্যাপ্রোচ দ্য সেন্ট্রাল ব্যাংক ফর ফান্ডিং। তো ওইটারই আসলে একটা ইম্প্যাক্ট। আসলে এটা বাংলাদেশ ব্যাংকের করতে হতো না যদি ইন্টারব্যাংক মার্কেটটা অ্যাক্টিভ থাকতো। বেশ দীর্ঘ সময় ধরে ডলারের দরটা আমাদের দেশে মোটামুটি একটা স্টেবল পর্যায়ে আছে। এটা কারণটা কি? বাংলাদেশ ব্যাংকের ভালো একটা ম্যানেজমেন্ট নিশ্চয়ই এর মধ্যে ছিল, বা আর কি কারণ হতে পারে? অবশ্যই বাংলাদেশ ব্যাংকের মূল কাজের মধ্যে দুটো কাজ ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ইনফ্লেশন কন্ট্রোলে রাখা এবং টাকার মান বজায় রাখা। তো কাজেই আমাদের যেহেতু রিমিটেন্স এবং এক্সপোর্ট মোর অর লেস একটা গ্রোথ ট্রাজেক্টরিতে আছে, সেহেতু কিন্তু আমাদের ডলারের যেহেতু ইম্পোর্টও অনেক কম, আমাদের ফুড ইম্পোর্ট বিল এখন অলমোস্ট খুবই কম। আর যেটা বললেন তৌফিক সাহেব, সেটা যে তেলের বিলও কিন্তু এই মাস থেকে পেমেন্ট কম আমাদের লাগবে। ফলে হচ্ছে কি, বাংলাদেশ ব্যাংক যে কাজটা এই কয়দিনের জন্য করেছেন সেটা হচ্ছে যে টাকার মূল্যমান ঠিক রাখার জন্য, এবং এটা যদি বাংলাদেশ ব্যাংক ইন্টারভেনশনটা না করতেন তাহলে হয়তো ডলারের রেটটা আরেকটু পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। ইন্টার ব্যাংক মার্কেট অ্যাক্টিভ না, এটা যেমন ঠিক, কিন্তু বাংলাদেশ ব্যাংক মনে করলো যে না, আমি এইটুকু ডলার ইনফিউজ করলে ডলারের এটা আর বেশি উঠানামা করবে না, স্টেবল থাকাই ভালো। আর বছরের শেষে এসে বাংলাদেশ ব্যাংক এই কাজটা আমার মনে হয় রাইটলি করেছেন ওনারা। এই ইন্টারভেনশনটা আমার মনে হয় মাঝে মধ্যে বাংলাদেশ ব্যাংক করলে ব্যাংকগুলোরও মনে হবে যে না, আমরা কিছু কম বেশি করতে চাইলে বাংলাদেশ ব্যাংক সেখানে আসে, নাহলে কিন্তু ডলারটা একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি ধন্যবাদ। আমরা এই মুহূর্তে চলে যাব রাজধানী কমলাপুরে। সেখানে রাজধানী দুঃখিত আমরা যাচ্ছি না, আমরা আলোচনা ফিরে আসছি। আমরা জনাব চৌধুরী, আপনাকে জানতে চাচ্ছি যে রপ্তানি এবং রেমিটেন্সের দাম বাড়লো এবং বিদেশি সাহায্য বেড়েছে এবং ডলারের দামও আসলে যেটা হয়েছে, এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কেমন আসলে ভূমিকা হওয়া উচিত? আসলে আপনি যে একটু আগে এই যেটা বলছিলেন যে ডলারের দাম স্টেবল ছিল, আসলে ডলারের দাম স্টেবল ছিল না, বাংলাদেশ ব্যাংক এটাকে স্টেবল রেখেছে। ইনফ্যাক্ট ডলারের দাম কিন্তু অনেক বেশি ডেপ্রিসিয়েট করতো যদি বাংলাদেশ ব্যাংক প্রতিদিন পারচেজ না করতো। বাংলাদেশ ব্যাংক বরঞ্চ মার্কেটে ইন্টারফেয়ার করে ডলারকে স্টেবল রেখেছে। ইনফ্যাক্ট বাংলাদেশ ব্যাংক হ্যাজ সার্ভাইভ দ্য ডলার, আদারওয়াইজ ডলার উড হ্যাভ বিন মোর ডেপ্রিসিয়েটেড। মানে তাহলে টাকাটা অনেক অ্যাপ্রিসিয়েট করতো। বাংলাদেশ ব্যাংকের কনসার্ন হচ্ছে ওইটাই, টাকা অ্যাপ্রিসিয়েট করলে তো আমাদের এক্সপোর্ট ক্ষতিগ্রস্ত হবে, রেমিটেন্স ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশ ব্যাংক সেটাকে করার জন্য কিন্তু ডলারকে যাতে ফার্দার ডেপ্রিসিয়েট না করে, এটা তো একটা রেকর্ড। ইনফ্যাক্ট বাংলাদেশ ব্যাংক গত 2.5 বছর যাবত, 2.5 বছর মধ্যে এই প্রথম বাজারে $45 মিলিয়ন বিক্রি করলো গত নভেম্বর। এটা রিয়েলি আমাদের ওভারঅল ব্যালেন্স অফ পেমেন্টের মানে আমাদের কি বলে স্ট্রঙ্গার পজিশনকে ইন্ডিকেট করে। তো এবং এটা তো সেন্ট্রাল ব্যাংকের একটা দায়িত্ব। স্যারও বললেন যে আমাদের এক্সটার্নাল ভ্যালু অফ দ্য কারেন্সি এটা মেনটেন করবে কে, যেহেতু আমাদের ইন্টারব্যাংক মার্কেটও অ্যাক্টিভ না, সুতরাং ডেফিনেটলি সেন্ট্রাল ব্যাংক মাস্ট কাম ফরওয়ার্ড। আমরা যে এখন এই যে ম্যানেজ ফ্লোটিং ব্যবস্থার মধ্যে আছি, আসলে এর সুবিধা অসুবিধা কি মুদ্রা ব্যবস্থার ক্ষেত্রে? এটা অনেক লম্বা বিষয়, আমরা কেন এখানে আসছি। তবে আপনি অনেক ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দেখা গেছে ইন্টারন্যাশনাল কারেন্সিগুলোতে, আপনি দেখা গেছে যে ডলার এখন পর্যন্ত, যেটাকে আমরা গ্রিন ব্যাক বলি, গোয়িং ভেরি স্ট্রং। কতগুলো কারণের মধ্যে দেখেন, আপনি যখন ইউরো বাজারে আসে আজ থেকে 90s দিকে, তখন কিন্তু এটার শুরুর দিনেই মানে $1.20 উপরে এটার প্রাইসটা ফিক্স করে ধরা হয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে
এটার সঙ্গে অনেক আরেকটা চেষ্টা কিন্তু হচ্ছিল, ইউরোপ এবং ইভেন চায়না জাপানও ট্রাই করছিল যে এদিকে একটা এশিয়ান কারেন্সি পেগিং এর জন্য ইয়েনটাকে ইউজ করা যায় কিনা, চেষ্টা তারা এখনো করছে। কিন্তু ইন্টারন্যাশনালি আমাদের ইন্টারন্যাশনাল সেটেলমেন্টগুলো তাদের নিজস্ব 2-4টি দেশ ছাড়া আমাদের সমস্ত দেশ মানে দেশগুলো সব কন্টিনেন্টের দেশগুলো কিন্তু ডলারে এই সেটেলমেন্টটা করেন, যেটা একসময় পাউন্ডে কিছুটা ছিল, ফলে হচ্ছে এইটা ডলারের ইম্পর্টেন্স থেকেই যাচ্ছে। আমির, আপনাকে ধন্যবাদ। রাজধানীর কমলাপুরে নারায়ণগঞ্জ থেকে আসা ট্রেনের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাকিল আব্দুল্লাহ।